নমস্কার সকলকে। গত মাসের ওয়েবিনারের সাফল্যের পর নোভা আইভিএফ ফার্টিলিটি আবারও এই মাসে আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে ওয়েব সেমিনার, যেখানে 22 থেকে 27 জুন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বন্ধাত্বের উপর। আমাদের সাথে 6 জন বিশেষজ্ঞ রয়েছে নোভা আইভিএফ ফার্টিলিটির তরফ থেকে, যারা আপনাদের সাথে বন্ধাত্ব নিয়ে বিভিন্ন কেস স্টাডিজ আলোচনা করবেন। আজকে আমাদের সাথে রয়েছেন শিলিগুড়ি নোভা ইনফার্টিলিটি সেন্টারের কনসালট্যান্ট ডক্টর শতাব্দী দেব। ডক্টর শতাব্দী ডিজিও, এমএস, ডিএনবি এবং এমআরসিওজি, এবং উনি যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবেন সেগুলো হলো টিউবাল ফ্যাক্টরের সমস্যা, পুরুষ বন্ধাত্ব, কম শুক্রাণুর সমস্যা, ওভেরিয়ান ফ্যাক্টর বা ওভেরিয়ান মাস, ওডি আইভিএফ, ওভাম ডোনার আইভিএফ যেটাকে আমরা জেনারেলি বলে থাকি, এবং আরেক ধরনের পুরুষদের মধ্যে বন্ধাত্ব দেখা যায় অ্যাজিওস্পার্মিয়া, সেটা নিয়ে, এবং ভ্রূণদান বা এমব্রায়ো ডোনেশন নিয়ে। তো শুরু করা যাক। ডক্টর শতাব্দীকে জানাবো আমন্ত্রণ আমাদের আজকের এই আলোচনা শুরু করার জন্য। ডক্টর শতাব্দী। নমস্কার, থ্যাংক ইউ সুমিত্রা। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং করোনা মুক্ত আছেন। আজকে আমি একজন বন্ধাত্ব বিশেষজ্ঞ হিসেবে যেসব দৈনন্দিন প্র্যাকটিসে যেসব কমন কেসেস নিয়ে আমাদেরকে ডিল করতে হয় সেগুলোর কয়েকটা কেস আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি আপনাদের এরপরে এটা শুনে একটু লাভ হবে। সবার প্রথম কেস, একজন দম্পতি আমাদের কাছে আসলেন, মিস্টার অ্যান্ড মিসেস ঘোষ। মিসেস ঘোষের বয়স 25 বছর। ওনার মাসিকটা নর্মালি হয়, মাসে মাসে হয়। ওনাদের বিয়ের 2 বছর হয়েছে এবং ওনারা বিয়ের পর থেকেই মানে গত 2 বছর থেকেই প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছেন। ওনার হাজবেন্ডের শুক্রাণু পরীক্ষার সব প্যারামিটারস গুলো নর্মাল রয়েছে। ওনার যে এইচএসজি করা হয়েছে, মানে টিউব পরীক্ষা যেটা করা হয়েছে, টিউব পরীক্ষাতে দেখা গেছে যে দুটো টিউবেই ব্লক রয়েছে। এখন এখানে ওনার রিপোর্টটা বলছে যে দুটো টিউবেই ডিস্টাল ফিমব্রিয়াল ব্লক রয়েছে। এখন এই ব্লকটা কি ধরনের হয় এটা আমি আপনাদেরকে এর পরবর্তী স্লাইডে বলে দেবো। তো এই দম্পতির ক্ষেত্রে আমরা কিভাবে প্রসিড করব? দুদিকেই টিউব ব্লক আছে বলে কি ওনাকে ডিরেক্টলি আইভিএফ অথবা টেস্ট টিউব বেবি করতে বলবো, নাকি ওনাদেরকে ল্যাপ্রোস্কোপি করতে বলবো? নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এখন আমরা দেখে নিই যে আমাদের কাছে কি কি ইনফরমেশন রয়েছে। মহিলার বয়স কম, আপনি দেখলেন 25 বছর। ওনার মাসিক কিন্তু মাসে মাসে হয়ে যাচ্ছে, রেগুলার সাইকেলস আছে। রেগুলার সাইকেলস আমাদেরকে বুঝিয়ে দেয় যে মহিলার প্রতি মাসেই কিন্তু ডিম সময় মতন তৈরি হচ্ছে এবং সময় মতন পেকে সময় মতন ওভারি থেকে রিলিজ হয়ে যাচ্ছে। সো ওভিলেটরি সাইকেলস ওনার রয়েছে, এটা আমরা বুঝতে পারলাম ওনার হিস্ট্রি থেকে। নর্মাল সিমেন প্যারামিটার্স, মানে ওনার স্বামীর সব সিমেনের শুক্রাণুর যেগুলো আমরা প্যারামিটার্স দেখি, সংখ্যা, মোটিলিটি, কোয়ালিটি, সবকিছু নর্মাল রয়েছে। তো এই দুটো ফ্যাক্টর আমরা রুল আউট করে দিলাম। যেটা আমাদের কাছে কারণ আমরা দেখতে পাচ্ছি রিপোর্টে যে ওনার টিউবে ব্লক রয়েছে। তো এই ক্ষেত্রে টিউবের ব্লকটাকে সারিয়ে দিয়ে কিন্তু ওনাদেরকে ন্যাচারালিও আমরা ট্রাই করতে বলতে পারি। এটা ডিপেন্ড করবে যে টিউবে কোন সাইটে ব্লকটা রয়েছে। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, আপনাদেরকে আমি ইন শর্ট বলে দিই, যেটা আমি বললাম যে টিউব পরীক্ষা করার জন্য আমাদের কাছে 2 রকম টেস্ট অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে এইচএসজি, যেটাকে বলা হয় হিস্টেরো সালপিঙ্গোগ্রাফি। এটাতে একটা ডাই পুশ করে মাসিকের রাস্তা দিয়ে একটা ডাই পুশ করে দেওয়া হয়। তার 10 মিনিট বাদে একটা এক্সরে করে দেখা হয় যে টিউব দুটো খোলা আছে কিনা। আর আরেকটা হচ্ছে এসএসজি, যেটাকে বলা হয় সোনো সালপিঙ্গোগ্রাফি। ওটাতে আমরা ডাইয়ের বদলে একটা জল পুশ করে দেখি। ওটাতে একটু ব্যথাটা কম হয়, সো আজকালকার দিনে ওটাই প্রেফার করা হয়। এখন টিউবে ব্লকটা কোন কোন জায়গায় হতে পারে আমি এখানে আপনারা দেখছেন 0.1, 0.2 এবং 0.3। এই যে 0.3 রয়েছে এটাকে বলা হয় ডিস্টাল এন্ড, 0.1 টাকে বলা হয় প্রক্সিমাল এন্ড, এন্ড 0.2 টাকে বলা হয় মিডিয়াল টিউব। সো যেসব পেশেন্টদের 0.3 তে ব্লক রয়েছে, মানে ডিস্টাল ব্লকটা রয়েছে, এই ব্লকগুলো দেখা গেছে যে ল্যাপ্রোস্কোপি অথবা দূরবীনের অপারেশন করে কিন্তু এই ব্লকগুলোকে ইজিলি খোলা যায়।
আর এই ব্লক গুলো খুলে দেওয়ার পরে বাকি সব ফ্যাক্টরস নর্মাল থাকলে কিন্তু হাজবেন্ড ওয়াইফকে 3-4 মাস সময় মতন মেলামেশা করেও কিন্তু ওনাদের বাচ্চা আসতে পারে। সো যেই সব টিউবের ব্লকের ক্ষেত্রে এই 0.3 তে ব্লকটা হবে, এই ক্ষেত্রে কিন্তু আমরা দূরবীনের অপারেশন করে ব্লকটাকে খুলে স্বামী স্ত্রীকে মেলামেশা করতে বলবো 3-4 মাস সময় মতন। তাতেও বাচ্চা না আসলে পরবর্তীতে আমরা আমাদেরকে দেখাতে বলবো। এখন 0.1 আর 0.2 ব্লকটাতে কি অসুবিধা হয়? এই যে 0.1 আর 0.2 ব্লকটা আছে, 0.1টাকে প্রক্সিমাল ব্লক অথবা কর্নুয়াল ব্লক বলা হয়, আর 0.2টাকে মিড সেগমেন্ট অথবা মিডিয়াল ব্লক বলা হয়। এই যে 0.1 আর 0.2 ব্লক গুলো আছে, এইগুলোকেও কিন্তু ল্যাপ্রোস্কোপি, হিস্টেরো ল্যাপ্রোস্কোপি মানে দূরবীনের অপারেশনের দ্বারা খোলা যায়। কিন্তু দেখা গেছে যে এই সাইটে যখন ব্লক গুলো থাকে, এই ব্লক গুলো কিন্তু খোলার পর ঠিক 3 থেকে 4 মাস, ম্যাক্সিমাম 6 মাস অবধি খোলা থাকে। তারপর দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আবার রিব্লক হয়ে যায়। এন্ড সেকেন্ডলি একটা রিস্ক থাকে কি, যখন এই ব্লক গুলো খুলে এর পরবর্তীতে স্বামী স্ত্রী ট্রাই করে প্রেগনেন্ট হবে, একটু চান্সটা বেড়ে যায় একটোপিক প্রেগনেন্সি, মানে ভ্রূণটা তৈরি হয়ে কিন্তু টিউবেই আটকে যাওয়ার চান্স থেকে টিউবাল প্রেগনেন্সি হওয়ার রিস্কটা বেড়ে যায়। নেক্সট স্লাইড প্লিজ। সো যখন আমরা ডিপেন্ড করবে কাপল কি এখন এখানে চাইছে, যদি ওদের ওই ফিমব্রিয়াল ব্লকটা হয় মানে ডিস্টাল ব্লকটা হয়, অফকোর্স ল্যাপ্রোস্কোপি করে খুলে আমি ওদেরকে নর্মালি ট্রাই করতে বলবো। আর বাকি দুটো ব্লকের ক্ষেত্রে ওদেরকে কিন্তু এই একটু ইনক্রিজ রিস্ক অফ একটোপিক প্রেগনেন্সি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ওনাদেরকে বলতে হবে কি আপনারা ট্রাই করুন, আর যখন যদি আপনাদের পিরিয়ড মিস হয়ে যায় কিংবা হঠাৎ পেটে খুব সিভিয়ার ব্যথা হয় কিংবা হঠাৎ মাথা ঘুরে উনি পড়ে যান, তাহলে বুঝবেন যে দেয়ার ইজ এ পসিবিলিটি কি প্রেগনেন্সিটা মনে হয় টিউবে আটকে গেছে। সো এই ক্ষেত্রে কিন্তু ডক্টরকে ইমিডিয়েটলি রিপোর্ট করতে হবে। তাছাড়া, আর এটা হলো ল্যাপ্রোস্কোপির ব্যাপার, পেশেন্টকে আমরা এটাও অপশন দিয়ে দিতে পারি, যদি দম্পতি চায় যে না আমরা ল্যাপ্রোস্কোপি করব না, আমরা ডিরেক্টলি আইভিএফ এর মানে টেস্ট টিউব বেবির দিকে এগোবো, দেন দ্যাট ইজ অলওয়েজ অ্যান অপশন। তাহলে ইন দ্যাট কেস আমরা পেশেন্টের ডিরেক্টলি টেস্ট টিউব বেবি করে বাচ্চা আনার চেষ্টা করতে পারি। এখন আসি আমরা, এটা আমরা শুনলাম যে টিউবে আপনার ফেসটা একটু যদি নিচের দিকে নিয়ে আসেন, মানে হাফ দেখা যাচ্ছে একটুখানি। হ্যাঁ, রাইট, পারফেক্ট, থ্যাংক ইউ। এরপর আমরা আসি সেকেন্ড কেসে। সেকেন্ড কেসে আমাদের কাছে দম্পতি আসেন, মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি। মিসেস ব্যানার্জির বয়স 28। ওনার মাসিক রেগুলারলি হয়, মানে মাসে মাসে ঠিক সময় মতন হয়। ওনার টিউবের টেস্টটা করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে ওনার দুদিকের টিউবটাই খোলা রয়েছে। ওনার এএমএইচটা করা হয়েছে। এএমএইচ মানে আমি আগের ওয়েবিনারে বলেছিলাম, এটা হচ্ছে ডিমের রিজার্ভ, মানে ওভেরিয়ান রিজার্ভ দেখার জন্য যে মহিলার শরীরে এই মুহূর্তে কতগুলো ডিম অ্যাভেলেবেল রয়েছে, এটা দেখায় এএমএইচ। সো ওনার এএমএইচ রিপোর্টটা 3, which is normal। ওনাদের বিয়ের 2 বছর হয়েছে এবং ওনারা বিয়ের পর থেকেই 2 বছর থেকে ট্রাই করছেন। হাজবেন্ডের যে শুক্রাণু পরীক্ষাটা করা হয়েছে, এখানে দেখা গেছে যে হাজবেন্ডের অলিগোস্পার্মিয়া মানে শুক্রাণুর কোয়ান্টিটিটা, সংখ্যাটা কম রয়েছে এবং ওনার টোটাল মোটাইল কাউন্টটা রয়েছে 9 মিলিয়ন। ওনারা অফকোর্স অ্যাংশিয়াস, ওনারা তাড়াতাড়ি কনসিভ করতে চান। তো আমরা কিভাবে এই কেসে এগোবো? নেক্সট স্লাইড প্লিজ। এখন এই ক্ষেত্রে আমরা দেখলাম যে মহিলার মোটামুটি সবকিছুই নর্মাল রয়েছে। আগেন ওনার রেগুলার সাইকেলস, মানে ওনার ডিম সময় মতন পেকে সময় মতন ওভুলেশন হচ্ছে, ওনার টিউব দুটোই খোলা রয়েছে। এখানে দেখা গেছে যে মেল ফ্যাক্টর কারণটা, মানে পুরুষের প্রবলেমটা রয়েছে, যে কারণে হয়তো ওনাদের 2 বছর থেকে চেষ্টা করেও বাচ্চা আসছে না। যখন মেল ফ্যাক্টরটা হয়, মানে পুরুষের শুক্রাণু রিলেটেড প্রবলেমস হয়, তখন কিন্তু অনেক রকম কারণ থাকে যে কারণে পুরুষের শুক্রাণুটা কম দেখা যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা আগে চেষ্টা করব যে কোনো ট্রিটেবল কারণ আমরা খুঁজে পাচ্ছি কিনা, মানে এমন কোনো কারণ কি আমরা খুঁজে পাচ্ছি যেটা আমরা ওষুধের দ্বারা কিংবা অন্য কোনো ফ্যাক্টরস এর দ্বারা আমরা ওটাকে মডিফাই করতে পারবো। কারণ বিভিন্ন থাকতে পারে যে হাইড্রোসিল, ভ্যারিকোসিল, মানে ওনার টেস্টিসে কোনো জল জমে যাওয়া, টেস্টিসের আশেপাশের ভেসেলস গুলো বেড়ে যাওয়া, এই কারণে ওনার অলিগোস্পার্মিয়া মানে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। ইনফেকশন,
উনি কোনো ড্রাগস নিচ্ছেন কিনা, মানে ডিপ্রেশন রিলেটেড ড্রাগস কিংবা অন্য কোনো ড্রাগস, ওনার কোনো অ্যাডিকশন প্রবলেম রয়েছে কিনা, মানে অ্যালকোহল অ্যাডিকশন কিংবা স্মোকিং এর অ্যাডিকশন, তারপরে ওনার ওজনটা কেমন, ওনার ডায়াবেটিস রয়েছে কিনা, এবং উনি এমন কোনো জায়গায় কি কাজ করেন যেই ওনার কাজের জায়গায় ওনার টেস্টিসে মানে এক্সেসিভ টেম্পারেচারে ওনার টেস্টিসটা এক্সপোজ হচ্ছে, মানে বেশি বেশি তাপমাত্রায় কি ওনাকে কাজ করতে হচ্ছে। এই সব কারণগুলো আমাদের আগে খুঁজে নিতে হবে। যদি এর মধ্যে আমরা কোনো কারণ খুঁজে পাই তাহলে ওগুলোকে আমরা আগে ঠিক করে তারপর আমাদেরকে এই কেসে এগোতে হবে। এখন ট্রিটমেন্টে আমরা কি করব, মহিলার তরফ থেকে আমি যেটা বললাম যে মোটামুটি সব ঠিকই রয়েছে, তাও ফলিকুলোমেট্রি মানে ইন্টারনাল একটা সোনোগ্রাফি করে, ভাজাইনাল সোনোগ্রাফি করে মহিলাকে ডিম পাকানোর ওষুধ দিয়ে ওনার ওভুলেশনটা মানে ওনার ডিম সময় মতন পাকছে কিনা, সময় মতন ডিম্বাণু থেকে রিলিজ হচ্ছে কিনা, এটা আমাদেরকে ট্র্যাক করে নিতে হবে। এবার আসি মেলের দিকে। যদি আমরা কোনো কারণ, যেগুলো আমি এখনই ডিসকাস করলাম, যদি এই কারণগুলো আমরা খুঁজে পাই তাহলে এই কারণগুলো আমরা আগে ঠিক করতে বলবো, ওনার লাইফস্টাইল মডিফিকেশন কিছু করতে বলবো, তার সাথে ওনাকে আমরা যদি ইনফেকশন থাকে ইনফেকশন ট্রিট করলাম, এবং একটা বেশ ককটেল অফ ড্রাগস ওনাকে দিয়ে দেবো যেটাতে অ্যান্টিঅক্সিডেন্টস থাকবে, গ্লুটাথিওন থাকবে, এরকম একটা কম্বিনেশনের ওষুধ ওনাকে 3 থেকে 6 মাস, মিনিমাম 3 মাস ওনাকে দিতেই হবে। 3 মাস এই ওষুধগুলো খাওয়ার পরে, লাইফস্টাইল চেঞ্জেস করার পরে ওনাকে আমরা 3 মাস বাদে এই দম্পতিকে আবার সেন্টারে ডাকবো। ওনাকে যদি ওনার ওজন বেশি থাকে ওজন কমাতে বলবো। 3 মাস বাদে ওনার শুক্রাণু পরীক্ষাটা আমরা আরেকবার করে দেখব। যদি শুক্রাণু পরীক্ষাতে 3 মাস বাদে দেখি যে সবকিছু মোটামুটি ভালো হয়ে গেছে তাহলে ওনাদেরকে নর্মালিও ট্রাই করতে বলতে পারি। যদি দেখি যে একটু মডারেটলি ভালো হয়েছে, মানে একদম নর্মাল হয়ে যায়নি কিন্তু মোটামুটি একটা ভালো হয়ে আছে, তাহলে কিন্তু ওনাদেরকে আমরা আইইউআই এর অ্যাডভাইস করব। আইইউআই মানে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। এটাতে কি করা হয় যে যেই পুরুষদের মডারেট একটা মেল ফ্যাক্টর থাকে, মানে একদম আইডিয়াল সবকিছু ফ্যাক্টরস না কিন্তু মোটামুটি একটা মডারেট লেভেলের প্রবলেম থাকে, মাইল্ড কিংবা মডারেট, এইসব দম্পতিদের ক্ষেত্রে আমরা পুরুষকে সিমেন্টটা দিতে বলি আমাদের সেন্টারে। এই সিমেন্টটাকে প্রসেস করে আমরা একটা কনসেন্ট্রেটেড সিমেন্ট স্যাম্পল তৈরি করি যেটাতে ভালো কোয়ালিটির মোটাইল স্পার্মস গুলো থাকে, আর এই স্পার্মস গুলোকে আমরা একটা পাতলা ইনজেকশনের দ্বারা মহিলার জরায়ুতে একদম ডিমের কাছে গিয়ে পৌঁছে দিই। এটাতে ফার্টিলাইজেশন হয়ে প্রেগনেন্সি আসার চান্সটা বেড়ে যায়। এটা হলো আমাদের সেকেন্ড অপশন। যে ফার্স্ট অপশন ওরা নর্মালি ট্রাই করতে পারেন সব ঠিক হয়ে গিয়ে থাকলে। সেকেন্ড অপশন ওনাদেরকে আইইউআই বলতে পারি যদি একটু মাইল্ড টু মডারেট ফ্যাক্টর থাকে। কিন্তু যদি আমরা 3 মাস বাদে দেখি যে সিমেনে কোনোই ইমপ্রুভমেন্ট হয়নি তাহলে কিন্তু এই দম্পতিকে আমরা আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবি অ্যাডভাইস করব। কারণ টেস্ট টিউব বেবিতে আমাদের কাছে অনেক রকম অ্যাডভান্স টেকনিক্স আছে যেটাতে আমরা ভালো কোয়ালিটির একটা স্পার্ম খুঁজে ফার্টিলাইজ করে ভ্রূণ তৈরি করে মহিলার জরায়ুতে পুশ করে দিলে কিন্তু প্রেগন্যান্সির চান্সটা অনেক ভালো আছে। সো থার্ড অপশন উড বি, যদি কিছুই সিমেনের ইমপ্রুভমেন্ট না হয় তাহলে ওনাদেরকে আমরা টেস্ট টিউব বেবির দিকে যেতে বলবো। নেক্সট স্লাইড প্লিজ। হ্যাঁ, যেটা আমি বললাম এর আগে যে সিমেনের মানে কি কি টাইপস অফ অ্যাবনর্মালিটিস থাকে। এজোস্পার্মিয়া যেটাকে বলা হয় যে সিমেনে কোনো স্পার্ম নেই। সেকেন্ডলি অলিগোস্পার্মিয়া, যেটা আমরা এই ভদ্রলোকের ক্ষেত্রে দেখলাম যে ওনার স্পার্ম কাউন্টটা লো, স্পার্ম কাউন্টটা 15 মিলিয়ন থেকে কম হয়। অ্যাস্থেনোজুস্পার্মিয়া মানে স্পার্ম কাউন্ট ঠিক আছে কিন্তু স্পার্মের মোটিলিটি মানে স্পার্ম যেখানে ডিপোজিট হবে ওখান থেকে ওকে যে ডিম অব্দি স্পার্মটাকে সাঁতার কেটে যেতে হবে, এই সাঁতার কেটে যাওয়ার ক্ষমতাটা কম আছে কিনা, যদি কম থাকে এটাকে বলা হয় অ্যাস্থেনোস্পার্মিয়া। আর টেরাটোস্পার্মিয়া মানে যদি স্পার্মের কোয়ালিটিটা খারাপ হয়, তো এরকম স্পার্ম সিমেন্টকে বলা হয় টেরাটোস্পার্মিয়া। নেক্সট স্লাইড প্লিজ। আমরা জাস্ট ইন শর্ট একবার এক নর্মাল সিমেন্ট প্যারামিটারস গুলো দেখে নেব, যেহেতু আমরা একটু মেল ফ্যাক্টর নিয়ে কথা বললাম। নর্মাল সিমেন্ট যখন একজন পেশেন্ট যে কোনো সময় ডিসচার্জ করবে, ভলিউম শুড বি 1.5 ml মানে 1.5 ml থেকে বেশি হওয়ার কথা। স্পার্ম কনসেন্ট্রেশন 15 মিলিয়ন প্রতি মিলিলিটার থেকে বেশি হওয়া মানে নর্মাল। লেস দেন 15 হলেই ওটাকে আমরা অলিগোস্পার্মিয়া বলবো। মোটিলিটিটা অন অ্যান
অ্যাটলিস্ট 40% মতন হওয়ার কথা, মানে এই যে সাঁতার কেটে স্পার্মটা এগিয়ে যাবে এর ক্ষমতাটা কিন্তু 100টার মধ্যে 40টা স্পার্মের মধ্যে থাকার কথা। এবং মরফোলজি মোটামুটি 4%, মানে যদি 100টা স্পার্ম আমি চেক করে দেখি অ্যাটলিস্ট 4টে স্পার্মের কিন্তু নর্মাল কোয়ালিটি, নর্মাল ফিচার্স থাকার কথা। নেক্সট স্লাইড প্লিজ। পরের কেসটাতে যাই, আমরা টিউবাল ফ্যাক্টর দেখলাম, মেল ফ্যাক্টর দেখলাম, পরের কেসটাতে যাই। আমাদের কাছে 26 বছরের মিসেস শর্মা আসলেন। ওনার বিয়ের 6 মাস হয়েছে, কিন্তু উনি জবের থেকে ওনার মাসিক শুরু হয়েছে তবে থেকেই কিন্তু উনি বলছেন যে ওনার পেটে খুব সিভিয়ার তীব্র ব্যথা করে ওনার মাসিকের সময়। ব্লিডিংটা খুব বেশি হয়, এক্সেসিভ ব্লিডিং হয়। আর ব্লিডিং যখন মাসিকের ব্লিডিং করে এবং যখন স্বামী স্ত্রী মেলামেশা করতে যান তখন ওনার খুব ব্যথা হয়, অসহ্য ব্যথা হয়। ওনারা যদিও 6 মাস থেকেই বিয়ে হয়েছে কিন্তু ওনারা চাইছেন মানে ইমিডিয়েটলি কনসিভ করতে এবং একটু অ্যাংশিয়াস আছেন কনসিভ করা নিয়ে। ওনার মিসেস শর্মার একটা সোনোগ্রাফি রিপোর্ট আছে আমাদের কাছে। এই সোনোগ্রাফি রিপোর্টে দেখা গেছে যে ওনার জরায়ুটা জাস্ট একটু বড় হয়ে আছে, হালকা বড় হয়ে আছে। ওনার এএমএইচ রিপোর্টটা মানে ডিমের যে সংখ্যার রিপোর্টটা রয়েছে ওটা আছে 5 ন্যানোগ্রাম পার এমএল, মানে এটা নর্মাল রিপোর্ট ওনার বয়সের জন্য। হাজবেন্ডের সিমেন মানে হাজবেন্ডের শুক্রাণুর রিপোর্টও মোটামুটি সবকিছু নর্মাল রয়েছে। কিন্তু ওনার সোনোগ্রাফিতে যেটা দেখা গেছে ওটা দেখা গেছে যে জরায়ু একটু বড় এবং এক সাইডে ঠিক ডিম্বাশয়টা আলাদা দেখা যাচ্ছে না, কিন্তু এক সাইডে ওনার জরায়ুর পাশে বড় একটা টিউমার মতন হয়ে রয়েছে। এটাকে আমরা বলি টিউবো ওভেরিয়ান মাস। মানে আলাদা করে আমরা টিউব আর ডিম্বাশয় ডিফারেন্সিয়েট করতে পারবো না, সবকিছু দলা পেকে একটা টিউবো ওভেরিয়ান মাস হয়ে রয়েছে। আর অবশ্যই আমাদের কাছে যখন দম্পতি এসেছেন মানে ওনারা খুব অ্যাংশিয়াস কনসিভ করতে আর তাড়াতাড়ি কনসিভ করতে চাইছেন, আমাদের ওপিনিয়ন চাইছেন। নেক্সট স্লাইড প্লিজ। এক্ষেত্রে আগেন আমাকে মিসেস শর্মা জিজ্ঞেস করছেন যে উনি কি করবেন, উনি কোথাও পড়েছেন কি না, এখনো আমার 1 বছর তো বিয়ের পর ট্রাই করার হয়নি, তাই কি আমি কি আরো 6 মাস ট্রাই করে তারপর আপনার কাছে আসবো, নাকি দূরবীন দিয়ে আপনি আমার এই যে টিউমারটা আছে এটাকে ঠিক করবেন তারপরে আমি নর্মালি ট্রাই করব, নাকি দূরবীন দিয়ে আমার এই জিনিসটাকে ঠিক করে তারপরে আমাকে সরাসরি টেস্ট টিউব বেবিতে চলে যেতে হবে। নেক্সট স্লাইড প্লিজ। নাও এক এক করে আমি অপশনগুলো আপনাদেরকে বুঝিয়ে দিই। সবার প্রথমে আমাকে মিসেস শর্মা জিজ্ঞেস করেছেন যে যেহেতু ওনার বিয়ের পরে এখনো 6 মাসই হয়েছে, ওনারা মানে 6 মাস থেকেই চেষ্টা করছেন, তাহলে কি উনি আরো 6 মাস অপেক্ষা করে তারপর ডাক্তারের কাছে আসবেন? আমি বলবো না। কেন আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে ওনার সিমটমস গুলো উনি বললেন যে ওনার মাসিকের সময় খুব তীব্র ব্যথা হয় পেটে, তলপেটে, ওনার মাসিকের কোয়ান্টিটিটা মানে ব্লিডিংটা খুব বেশি হয় এবং স্বামী স্ত্রী মেলামেশা করতে গেলেও কিন্তু ওনাদের বেশ তীব্র ওনার ব্যথা হয় এবং উনি খুব আনকমফোর্টেবল হয়ে যান। এই যে 3টে সিমটম রয়েছে, এই 3টে সিমটম আর সাথে যে আমার কাছে আলট্রাসোনোগ্রাফির একটা ফাইন্ডিং রয়েছে, এই সবকিছু মিলে কিন্তু আমি মোটামুটি একটা প্রভিশনাল ডায়াগনোসিসে আসতে পারছি ওনার মনে হয় এন্ডোমেট্রিওসিস নামের একটা রোগ রয়েছে। এখন এন্ডোমেট্রিওসিস আপনারা অনেকখানি শুনেছেন যে অ্যাঞ্জেলিনা জোলির এন্ডোমেট্রিওসিস রয়েছে কিংবা কারো কারো রয়েছে। এন্ডোমেট্রিওসিসটা কি আপনাদেরকে ইন শর্ট বুঝিয়ে দিই। এন্ডোমেট্রিওসিসটা একটা এমন রোগ যেখানে মাসিকের সময় যেই ব্লিডিংটা বাইরে হয়ে যায় 100% এর মধ্যে 70% ব্লিডিংটা কিন্তু বাইরে হয়ে যাচ্ছে, আর 30% ব্লিডিংটা 30% ব্লিডিংটা বাইরে না গিয়ে ব্যাকফ্লো হয়ে টিউবের দ্বারা এটা সবখানে পেটে ছড়িয়ে যাচ্ছে। এখন এই মাসিকের রক্তটা যখন টিউবের দ্বারা পেটে গিয়ে সবখানে ছড়িয়ে যাচ্ছে, এটা পেটে গিয়ে যদি ডিম্বাশয়ের ওপরে গিয়ে এই রক্তটা যখন পড়ে তখন ডিম্বাশয় এগুলো সিস্ট ক্রিয়েট করে দেয়, মানে রক্ত ভরা একটা চকলেট সিস্ট যেটাকে বলা হয় এন্ডোমেট্রিওটিক সিস্ট বলা হয়, এগুলো ক্রিয়েট করে দেয়। কিংবা টিউব, ওভারি এই সবকে কিন্তু এক অপরের সাথে অ্যাডিয়ার করে দেয়, মানে সবকিছু এক অপরের সাথে সেটে যায়। সেটে যাওয়াতে কি হয়, নর্মালি টিউবটা যেভাবে শরীরের ভেতরে ফাংশন করে নর্মালি ওভাবে এই সেটে যাওয়ার কারণে কিন্তু ফাংশন করতে পারে না। সো নর্মালি প্রেগন্যান্সি আসাটা খুব প্রবলেম্যাটিক হয়ে যায়। অ্যান্ড মিসেস শর্মা যেসব সিমটম নিয়ে আমাদের কাছে এসেছেন
ওনাকে যদি আমি মানে ক্লাসিফাই করি যে ওনার মাইল্ড এন্ডোমেট্রিওসিস রয়েছে, মডারেট রয়েছে না সিভিয়ার রয়েছে, আমি কিন্তু ওনাকে সিভিয়ার এন্ডোমেট্রিওসিসে ফেলবো। সো সিভিয়ার এন্ডোমেট্রিওসিসে কি হয়, খুব তাড়াতাড়ি রোগটা বাড়তে থাকে, কারণ প্রতি মাসেই তো মহিলার মাসিক হবে, প্রতি মাসেই কিছুটা ভাগ রক্ত পেছনে ব্যাকফ্লো হয়ে চলে যাবে। সো এই জিনিসটা কিন্তু খুব দ্রুত ভাবে শরীরে ছড়াতে থাকে, মানে বাড়তে থাকে। আর এই এন্ডোমেট্রিওসিস মানে এই ব্লাডটা যখন ওই ব্যাকফ্লো হয়ে গিয়ে ডিম্বাশয়ের উপরে পড়ে, তখন কিন্তু ডিম্বাশয়ের যে ডিমগুলো থাকে ওগুলোকেও ক্ষতি করে, ডিমের কোয়ালিটিকে খারাপ করে দেয় এবং ডিমের সংখ্যাকেও খুব দ্রুতভাবে কমিয়ে দেয়। বারবার আমি কেন বলছি যে খুব দ্রুতভাবে কমিয়ে দেয়, কারণ এটার কনক্লুশন এটাই যে আমি মিসেস নিধিকে বলবো যে আপনি আর ঠিক সময় মতন আমার কাছে এসেছেন, আপনাকে কিন্তু আর 6 মাস অপেক্ষা করা উচিত না, কারণ আপনার রোগটা ক্রমশ বাড়তেই থাকবে। এখন ল্যাপ্রোস্কোপি, অফকোর্স মিসেস নিধিকে ল্যাপ্রোস্কোপি আমাদের করতেই হবে, মানে দূরবীনের চিকিৎসাটা করতেই হবে, কারণ এক তো ওনার খুব সিমটমস রয়েছে, উনি আমার দূরবীনের চিকিৎসা করে ওনার সিমটমস গুলোকে আমি কমাতে পারবো, মানে উনি ওনার ব্যথা যেগুলো হচ্ছে, ওনার মেলামেশা করার সময় যে ব্যথা আছে এগুলো অনেকটাই কমে যাবে আমি দূরবীনের অপারেশন করার পরে। তাছাড়া দূরবীনের অপারেশন করে, মানে যখন আমি পেটে একটা দূরবীন ঢুকিয়ে দেখবো, আমি তো বাইরের থেকে সিমটম সোনোগ্রাফি সবকিছুই দেখলাম, কিন্তু দূরবীন ঢুকিয়ে যখন আমি দেখবো তখন আমি ঠিক ভালোভাবে বুঝতে পারবো যে ভেতরে এন্ডোমেট্রিওসিস রোগটা ওনার কতটা ছড়িয়েছে আর কি ট্রিটমেন্ট ওনার লাগবে। সো অফকোর্স আমি ল্যাপ্রোস্কোপি করব, ল্যাপ্রোস্কোপি করে যেই ওনার যেই সিস্টটা রয়েছে, যেহেতু ওর সাইজটা দেখে নেব, যদি সিস্টের সাইজটা 4 সেন্টিমিটার থেকে বড় হয় তাহলে আমি সিস্টটাকে বাদ দেব। খুব কেয়ারফুলি আমাকে সিস্টটাকে বাদ দিতে হবে, কারণ আমাকে খুব সাবধানে এটাকে করতে হবে যাতে আমি নর্মাল ওভেরিয়ান টিস্যুকে বেশি ড্যামেজ না করি। একটু ওভেরিয়ান টিস্যু কিন্তু ড্যামেজ হবেই, কিন্তু আমার চেষ্টা থাকবে যে কমসে কম মানে কম থেকে কম নর্মাল টিস্যুটা ড্যামেজ হোক, মোটামুটি আমি নর্মাল টিস্যুটাকে অ্যাজ ইট ইজ রাখতে পারি, খালি সিস্টটাকে বাদ দিয়ে দিলাম। আর এই যে সবকিছু এক অপরের সাথে সেটে রয়েছে, এটাকেও কিন্তু আমাকে দূরবীনের অপারেশন দ্বারা ছাড়াতে হবে, মানে এটাকে বলা হয় অ্যাডেসিওলাইসিস। অ্যাডেশনস মানে সবকিছু এক অপরের সাথে সেটে থাকা। তো ল্যাপ্রোস্কোপি করে আমি ওনার সিস্টটাকে বাদ দেব, ওনার অ্যাডেশনস গুলোকে রিলিজ করে দেব। এর পরিমাণে কি হবে, এর পরবর্তীতে কি হবে, ওনার সিমটমস গুলো অনেকটাই কমে যাবে। এখন যদি আমি ভালোভাবে এফিশিয়েন্টলি দূরবীনের দ্বারা, দূরবীনের অপারেশনের দ্বারা ওনার সিমটম মানে ওনার ভেতরের জিনিসটাকে, পেলভিসটাকে পরিষ্কার করে দিতে পারি, যেগুলো সেটে আছে ওগুলোকে বাদ দিতে পারি, সিস্টটাকে বাদ দিতে পারি, এবং মনে হয় যে টিউব, ফ্যালোপিয়ান টিউব দুটোকে মোটামুটি আমি ছাড়িয়ে দিয়েছি, তাহলে এই ল্যাপ্রোস্কোপি অপারেশন পরে কিন্তু ওনাকে আমি 3 থেকে 4 মাস নর্মালি ট্রাই কিংবা আইইউআই করে প্রেগন্যান্সি আনার চেষ্টা করতে বলতে পারি। অফকোর্স ওনাকে এটা বলে দিতে হবে যে এন্ডোমেট্রিওসিস কিন্তু, যেটা আমি আগেও বললাম, ডিমের কোয়ালিটিকেও ইফেক্ট করে, ডিমটাকে কিন্তু কমিয়ে দেয়। সেই জন্য ওনাকে একদম অপারেশনের পরে যে 2-3 বছর উনি চেষ্টাই করতে থাকবেন তা করলে কিন্তু হবে না, কারণ এই এর মধ্যে কিন্তু ওনার ডিমের কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। সো দূরবীন দিয়ে সবকিছু সারিয়ে ওনাকে আমি 3 থেকে 4 মাস নর্মালি ট্রাই করতে বলতে পারি। তারপর কিন্তু তাতেও যদি প্রেগন্যান্সি না আসে, ওনাকে আমি অ্যাডভাইস করবো আপনি 4 মাস পর আমাদের কাছে আসবেন, তখন টেস্ট টিউব বেবির দ্বারা আপনাদেরকে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। সো এটা হলো ইন শর্ট এন্ডোমেট্রিওসিস থাকলে উনি বাচ্চা নিতে কি কি করতে পারেন। নেক্সট স্লাইড প্লিজ। এখন নেক্সট কেসে আসি আমরা। নেক্সট কেসে আমাদের কাছে একজন দম্পতি আছেন যাদের বিয়ের 7 বছর হয়েছে। স্ত্রীর বয়স 37 বছর, হাজবেন্ডের বয়স 40 বছর। হাজবেন্ড বলছেন যে উনি ডায়াবেটিক, মানে ওনার ডায়াবেটিস রয়েছে, উনি ক্রনিক স্মোকার, মানে বহু বছর ধরে উনি স্মোকিং করেন, এবং ওনার টেরাটোজুসপারমিয়া রয়েছে, যেটা আমি আপনাদেরকে আগে বললাম। টেরাটোজুসপারমিয়া মানে ওনার শুক্রাণুর কোয়ালিটিটা খারাপ রয়েছে, শুক্রাণুতে বেশিরভাগ শুক্রাণুই কোয়ালিটিটা খারাপ রয়েছে। এটা হলো হাজবেন্ডের ডিটেলস। আর মহিলা, ভদ্র মহিলা যিনি আছেন, ওনার বয়স 37 আমরা দেখলাম। ভদ্র মহিলার AMH 0.9, যেটা অফকোর্স কম। আর ওনার সোনোগ্রাফি যখন আমি ইন্টারনাল সোনোগ্রাফি একটা করে দেখি, তখন আমি দেখছি যে ওনার দুটো ডিম্বাশয়তেই, মানে এক একটা ডিম্বাশয়ে 2 থেকে 3টে করে ডিম আমি দেখতে পাচ্ছি। আর ওনারা মোটামুটি 1 বছর ধরে ট্রাই করছেন, 1 বছর ট্রাই করার পর উনি আমার কাছে এসেছেন। তো এটাতে আমি কিভাবে এগোবো? নেক্সট স্লাইড প্লিজ। এখন
দেখুন এখানে আমার কাছে যেগুলো প্যারামিটারস দেওয়া হয়েছে, মানে এই পেশেন্টরা যেগুলো রিপোর্টস নিয়ে এসেছে, মহিলার কিন্তু বয়সটা বেড়ে গেছে, মহিলার বয়স হয়ে গেছে 37। আমরা জানি, আমি আগেও আপনাদের ওয়েবিনারে এক্সপ্লেন করেছি যে সব মহিলাই কিন্তু একটা ফিক্সড নাম্বার অফ ডিম নিয়ে জন্মগ্রহণ করে। মানে যখন মহিলার জন্ম হয় তখন ওর যে কোনো মহিলা শরীরে, আপনার কিংবা আমার যে কোনো মহিলার শরীরে কিন্তু একটা ডিমের সংখ্যাটা কিন্তু ফিক্স থাকে। এই সংখ্যাটা আমি কোনো ওষুধে কিংবা কিছুতেই বাড়াতে পারবো না, কমাতে পারবো না। এই যে সংখ্যা থাকে, প্রতি মাসে যখন মহিলার মাসিক হয়, প্রতি মাসে মাসিকের সাথে সাথে কিন্তু কিছু কিছু 10টা থেকে 15টা মতন ডিম প্রতি মাসে কমতে থাকবে। কমতে কমতে একটা এমন সময় আসবে যখন মহিলার শরীরে সবগুলো ডিম ফুরিয়ে যাবে আর মহিলার মাসিক আসাটা বন্ধ হয়ে যাবে। এটাকে বলা হয় যে মহিলার মেনোপজ হয়ে যাবে। তো এই যে ডিমের সংখ্যাটা প্রতি মাসে কমছে, এটা কিন্তু 35-এর পরে, মানে 20 থেকে 30 বছর বয়সে যেই রেটে, মানে যত তাড়াতাড়ি কমবে, এই কমাটা কিন্তু 30-এর পর থেকে 30 থেকে 35 অব্দি এই কমাটা আর একটু তাড়াতাড়ি কমতে শুরু করবে ডিমের সংখ্যাটা। আর 35-এর পরে আরো দ্রুত ভাবে, মানে আরো তাড়াতাড়ি কিন্তু এই ডিমের সংখ্যাটা কমতে শুরু করবে। তো আমাদের কাছে এই ভদ্রমহিলার বয়স আমরা দেখলাম 37। দুদিকের ডিম্বাণুতেই ওভারিজে কিন্তু তিনটে তিনটে করে ডিম রয়েছে, মানে মোট আমাদের কাছে 6টা ডিম রয়েছে। এখন যেহেতু মহিলার বয়স বেশি, মহিলার ডিমের সংখ্যা কমে গেছে, এই কাপালের কাছে কিন্তু হাতে অনেক টাইম নেই, সময় নেই। মানে এনাকে আমি এটা বলতে পারবো না যে আপনি দেখুন, চেষ্টা করুন, ট্রাই করুন, এগুলো করলে এখন আর হবে না। এখন আমাদের অ্যাক্টিভলি কিছু একটা ট্রিটমেন্ট করতে হবে। কিছু একটা ট্রিটমেন্ট মানে এনাদেরকে বলতে হবে যে আইভিএফই এনাদের জন্য সব থেকে ভালো, মানে টেস্ট টিউব বেবি দিয়ে বাচ্চা নেওয়াটাই এনাদের জন্য সব থেকে ভালো হবে। কারণ টেস্ট টিউব বেবিতে প্রেগনেন্সির চান্সটা অফকোর্স নর্মালি ট্রাই করার থেকে অনেকটা বেশি। নর্মালি ট্রাই করলে প্রতি মাসে মহিলার 7 থেকে 8% চান্স থাকে প্রেগনেন্ট হওয়ার, কিন্তু টেস্ট টিউব বেবি করলে বয়সের সাথে কিন্তু মোটামুটি এনার বয়সের সাথে একটা 25 থেকে 30% চান্স থাকবে প্রেগনেন্সি। ঠিক আছে? তো এনাদের ক্ষেত্রে এনাদেরকে আমরা দুটো অপশন দিতে পারি। একটা যে সেলফ আইভিএফ, যে নিজের ডিম দিয়ে আর হাজবেন্ডের শুক্রাণু দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি। কিন্তু এই যে বয়সের সাথে ডিমের সংখ্যা কমে আসছে, এনাদেরকে, এই দম্পতিকে আমাকে এটাও বোঝাতে হবে যে বয়সের সাথে কিন্তু ডিমের সংখ্যার সাথে ডিমের কোয়ালিটিও কমে আসছে, মানে ডিমের যে কোয়ালিটি আছে ওটাও কমে আসছে। মানে এটার কনক্লুশনটা কি? ডিমের কোয়ালিটি যখন কমে আসছে তখন নিজের ডিম দিয়ে প্রেগনেন্সি এসে গেলেও কিন্তু মিসক্যারেজের রেটটা বেশি, প্রেগনেন্সির সাফল্যের হারটা অনেকটা কমে যাবে, এবং ক্রোমোজোমাল মানে জিনগত প্রবলেমের রিস্কটা কিন্তু 35 বছরের পরে অনেকটাই বেড়ে যায়। তো এই দম্পতি যদি বলে যে আমরা নিজের ডিম দিয়ে এবং নিজের শুক্রাণু দিয়ে ট্রাই করব, তাহলে ওনারা ট্রাই করতে পারেন। কিন্তু ওনাদেরকে এই তিনটে জিনিস বুঝিয়ে দিতে হবে যে সাফল্যের হারটা কম, মিসক্যারেজের চান্সটা অনেক বেশি, এবং জিনগত ত্রুটি, মানে যেরকম ডাউন সিনড্রোম, এইসব, যেরকম দেখবেন অনেক বাচ্চারা একটু মেন্টালি রিটার্ডেড মতো, তো এইসব করলে এইসব প্রবলেমের চান্সটা বেশি। আর ওনাদের সেকেন্ড অপশন যেটা আমরা দেব ওটা হচ্ছে, মানে ওনাদের বেস্ট চান্স যেটা হবে ওটা হচ্ছে ডোনার আইভিএফ। আগের ওয়েবিনারে আপনাদেরকে আমি বুঝিয়েছি যে ডোনার আইভিএফ এ আমরা কি করব। এই যে ভদ্রমহিলা আছেন, ওনার মতন দেখতে একজন ডোনারকে আমরা খুঁজে নেব। এই ডোনারের বয়স 20 থেকে 30-এর মধ্যে হবে। ডোনারের আগে একটা কিংবা তার থেকে একাধিক বাচ্চা হয়ে থাকবে। ডোনারের সব রকম রক্ত পরীক্ষা, জিনগত টেস্ট, থ্যালাসেমিয়া টেস্ট সবকিছু করা হবে। এই ডোনারকে আমরা ডিম বাড়ানোর ইনজেকশন দিয়ে, ডিম পাকিয়ে ঠিক 12 থেকে 14 দিনের মাথায় এই পাকানো ডিমগুলোকে বাইরে সংগ্রহ করে নেব। যেই সময় ডোনারের ডিমগুলোকে আমরা বাইরে সংগ্রহ করব, সেই সময় আমরা স্বামীর, মানে এই ভদ্রমহিলার স্বামীর শুক্রাণু নিয়ে এই ডোনারের ডিমের সাথে মিলিয়ে একটা ভ্রূণ তৈরি করব। আর এই তৈরি করা ভ্রূণ আমরা মহিলার জরায়ুতে পুশ করে দেব। এটাতে কি হবে, একটা কম বয়সী মহিলার ডিম হলো, সো মিসক্যারেজের রেটটা অনেকটা কমে গেল, জিনগত ত্রুটি হওয়ার চান্সটা কমে গেল, এবং সাফল্যের হার, যেটা ওনার ডিম দিয়ে 30 থেকে 35% ছিল, ওটাই বেড়ে হয়ে গেল 65 থেকে 70%, অলমোস্ট 70%। সো ওনার বেস্ট চান্স হবে কি উনি একটা ডোনার, মানে ডোনার আইভিএফ এ যান এবং
অন্য একটা মহিলার কাছ থেকে ডিম ধার নিয়ে স্বামীর শুক্রাণু নিয়ে ভ্রূণ তৈরি করে যদি ওনারা বাচ্চা নিতে চান, তাতেই ওনাদের কিন্তু সাফল্যের হারটা অনেক বেশি হবে। নেক্সট স্লাইড প্লিজ। এখন নেক্সট কেসে আসি আমরা। নেক্সট কেস হচ্ছে আমাদের কাছে একজন দম্পতি আসছেন যাদের বিয়ের 3 বছর হয়েছে, হাজবেন্ডের বয়স 34, ওয়াইফের বয়স 28। ওনারা 3 বছর থেকেই মানে বিয়ের পর থেকেই প্রেগনেন্সির জন্য চেষ্টা করছেন। চেষ্টা করতে করতে ওরা কিছুদিন আগে ওনারা ডাক্তারকে দেখিয়েছেন, সবকিছু রিপোর্ট করানো হয়েছে। মহিলার এএমএইচ মানে মহিলার ডিমের রিপোর্ট যেটা আছে ওটা এসেছে 2.9, which is নর্মাল ওনার এজের জন্য। আর ওনার টিউবস পেটেন্ট মানে ওনার এইচএসজি করে দেখা গেছে যে দুটো ফ্যালোপিয়ান টিউবই নর্মাল রয়েছে। ভদ্রলোকের মানে স্বামীর যখন সিমেন পরীক্ষাটা করা হয়, সিমেনে দেখা গেছে যে স্বামীর সিমেনে এজোস্পার্মিয়া রয়েছে, মানে শুক্রাণুতে ওনার যে সিমেন স্যাম্পল আছে ওটাতে কিন্তু কোনো শুক্রাণু পাওয়া যাচ্ছে না। তো ওনাকে আমরা কিভাবে কাউন্সিল করব, কিভাবে এই কেসটাতে আমরা এগোবো? নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, এখন যখন সিমেনে কোনো শুক্রাণু পাওয়া যায় না, স্পার্মস পাওয়া যায় না, এই কন্ডিশনটাকে বলা হয় এজোস্পার্মিয়া। এখন এজোস্পার্মিয়ার দুটো কারণ হতে পারে, আপনাদেরকে ইন শর্ট বলে দিই। স্পার্মস যেগুলি আছে ওগুলো কিন্তু টেস্টিসে তৈরি হয়। পুরুষের শরীরে দুটো টেস্টিস থাকে। এই টেস্টিসে তৈরি হওয়ার পরে একটা লম্বা টিউব থাকে যেটাকে বলা হয় ভাস ডিফারেন্স। এই টিউবের দ্বারাই কিন্তু সিমেন্ট স্যাম্পলটা শুক্রাণুটা বাইরে আসে। সেই জন্য এই ক্ষেত্রে যখন আমরা কোনো পুরুষের মানে সিমেনে কোনো শুক্রাণু পাই না, এর কিন্তু দুটো কারণ হতে পারে। এক, যে ওনার শরীরে মানে ওনার টেস্টিসে কোনো শুক্রাণু তৈরি হচ্ছে না। সেকেন্ড, ওনার শরীরে শুক্রাণু তৈরি হচ্ছে কিন্তু এই যে বড় টিউবের দ্বারা বাইরে আসে, এই টিউবে কোথাও একটা ব্লক আছে যার কারণে এই তৈরি হওয়া শুক্রাণুগুলো টেস্টিসেই থেকে যাচ্ছে। এবং যখন আমরা টেস্ট করতে সিমেন্টটাকে অ্যানালাইজ মানে বীর্য বিশ্লেষণ করতে যাচ্ছি, তখন ওই বীর্যতে কিন্তু কোনো আমরা শুক্রাণু পাচ্ছি না। ঠিক আছে, সো যদি ওনার টেস্টিসে কোনো শুক্রাণু তৈরি না হয়ে থাকে, ব্লাড টেস্ট রয়েছে একরকম যেটা আমরা পুরুষের করিয়ে নিই। এই ব্লাড টেস্ট গুলোকে বলা হয় এফএসএইচ, এলএইচ, টেস্টোস্টেরন। এই তিনটে হরমোনের পরীক্ষা করে আমরা বুঝতে পারবো যে পুরুষের শরীরে শুক্রাণু তৈরি হচ্ছে নাকি তৈরি হচ্ছে না। যদি শুক্রাণু তৈরি না হয় এরকম আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু অন্য পুরুষের কাছ থেকে শুক্রাণু ধার নেওয়া ছাড়া আর কোনো ট্রিটমেন্টে আমরা এই মহিলার কিছু ট্রিটমেন্ট করতে পারবো না এই কাপলে। কিন্তু যদি তো এই ক্ষেত্রে যদি ধরুন আমরা হরমোনের টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম টেস্টগুলো নর্মাল নেই এবং আমরা বুঝতে পারলাম যে ভদ্রলোকের টেস্টিসে স্পার্মস তৈরি হচ্ছে না, সো এই ক্ষেত্রে ওনাদের কাছে একটাই ট্রিটমেন্টের উপায় থাকবে যেটাকে বলা হয় আইইউআই উইথ ডোনার স্যাম্পল অর ডোনার আইইউআই, যেটা আমি আগের ওয়েবিনারে আপনাদেরকে বুঝিয়েছিলাম। এই ক্ষেত্রে কি করা হয়, মহিলাকে ডিম বাড়ানোর ওষুধ দিয়ে মহিলার ডিমগুলোকে পাকানো হয়। যখন মহিলার ডিমগুলো ঠিক সাইজ মতন 18 থেকে 20 মিলিমিটার সাইজ হয়ে যায়, এই সময় মহিলাকে একটা ইনজেকশন দেওয়া হয় যেটাতে এই পাকানো ডিমটা এখন ডিম্বাশয় থেকে বেরিয়ে আসবে। এই ইনজেকশনটা দেওয়ার ঠিক 36 থেকে 40 ঘন্টা বাদে আমরা কাপলকে সেন্টারে ডাকি, ডেকে আমরা যে মানে দম্পতির মধ্যে যে পুরুষ আছে মানে স্বামী আছে, স্বামীর যেগুলো ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, হাইট, আই কালার, স্কিন কালার, ক্যারেক্টারিস্টিক্স, ব্লাড গ্রুপ, এগুলোর সাথে ম্যাচ করে একটা ডোনার সিমেন্ট বেছে নিই। এই ডোনার সিমেন্ট গুলো কোথা থেকে আসে? আমাদের কাছে যেরকম আপনারা ব্লাড ব্যাংক শুনেছেন যেখানে অনেক রকম ব্লাড বিভিন্ন ব্লাড গ্রুপের ব্লাড জমা থাকে, সেরকম কিন্তু ডোনার ব্যাংক থাকে, স্পার্ম ব্যাংক থাকে গভর্নমেন্ট অথরাইজ। এই স্পার্ম ব্যাংক থেকে আমাদের কাছে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিক্স এর বিভিন্ন রকম ব্লাড গ্রুপের স্পার্মস জমা থাকে। এই স্পার্মস এই যাদের কাছ থেকে এই সিমেন্ট গুলো নেওয়া হয়, যারা এই ডোনার হয় ওদেরকে বলা হয় ডোনার। এই ডোনারদের আগেন এক ডোনারের মতন সব রকম টেস্ট করে নেওয়া হয়, থ্যালাসেমিয়া টেস্ট করানো হয়, বাকি ডিটেইলসে ব্লাড টেস্ট করানো হয়, ওদের ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়, তারপরেই ওনাদের কাছ থেকে এই সিমেন্টটা নেওয়া হয়। এই সিমেন্ট এই দম্পতির মধ্যে স্বামীর সাথে ঠিক ক্যারেক্টারিস্টিক্স গুলো মিলিয়ে ব্লাড গ্রুপ মিলিয়ে আমরা যখন ওই ডিমটা পাকানোর ইনজেকশনটা দিয়ে দিলাম, তার 36 থেকে 40 ঘন্টা বাদে এই সিমেন্টটাকে প্রিপেয়ার করে অফকোর্স দম্পতির মধ্যে হাজবেন্ড ওয়াইফের সই নিয়ে, কনসেন্ট নিয়ে, সম্মতি নিয়ে
আমরা এই ডোনার স্যাম্পলটা মহিলার জরায়ুতে পুশ করে দিই। এটাকে বলা হয় ডোনার আইও। এটার খরচাটা অনেক কম আর সাফল্যের হারটা 20 থেকে 25%। এটা হলো যদি ভদ্রলোকের শরীরে স্পার্মস তৈরি হচ্ছে না এমনটা আমরা বুঝতে পারি। সেকেন্ড সিনারিওটা কি হবে, যে এই হরমোন পরীক্ষা করে আমরা বুঝতে পারলাম যে ভদ্রলোকের শরীরে কিন্তু স্পার্মস তৈরি হচ্ছে, কিন্তু এই যে টিউব বাস ডিফারেন্সের কোনো ব্লকের কারণে এই তৈরি করা স্পার্মস গুলো কিন্তু টেস্টিস থেকে বাইরে আসতে পারছে না। এই ক্ষেত্রে আমরা কিন্তু ওনাদেরকে আইভিএফ উইথ টিজা বলে একটা প্রসিজার ওনাদেরকে আমরা অ্যাডভাইস করব, টিজা ইক্সি। এটাতে কি করা হয় যে আইভিএফ মানে যেরকম আইভিএফ করা হয়, মানে মহিলাকে ঠিক মাসিকের দ্বিতীয় দিন থেকে ইনজেকশন দেওয়া হয় ডিম পাকানোর জন্য। মহিলার ডিম যখন বেশ পেকে রেডি হয়ে যাবে, সাইজ ভালো হয়ে যাবে, তখন মহিলাকে অজ্ঞান করে এই ডিমগুলোকে বাইরে সংগ্রহ করে নেওয়া হয়। যেদিন স্ত্রীর ডিমগুলোকে বাইরে সংগ্রহ করে নেওয়া হয়, সেদিন ভদ্রলোককেও অজ্ঞান করা হয় স্ত্রীর প্রসিজারের পরে। অজ্ঞান করে ওনার টেস্টিস থেকে ডিরেক্টলি আমরা বায়োপসি করি, এটাকে বলা হয় টিজা, মানে টেস্টিকুলার স্পার্ম এক্সট্রাকশন। মানে ওনার টেস্টিস থেকে ইনজেকশন, ওনাকে অজ্ঞান করে ওনার টেস্টিসে ইনজেকশন ঢুকিয়ে আমরা একটা মাইক্রো ইনজেকশন ঢুকিয়ে ডিরেক্টলি আমরা টেস্টিস থেকে টেস্টিকুলার টিস্যু বার করে নিয়ে এই টিস্যুটাকে ইমিডিয়েটলি আমাদের এমব্রিওলজিস্টের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। ওখান থেকে এখন আমরা স্পার্মস খুঁজে বার করি। এই স্পার্মস গুলোকে খুঁজে বার করে এই স্পার্মস গুলোর সাথে আমরা এখন মহিলার ডিমগুলোকে মিলিয়ে ভ্রূণ তৈরি করে আমরা মহিলার জরায়ুতে পুশ করে দিয়ে আমরা ওনাদের নিজের ডিম দিয়ে এবং নিজের শুক্রাণু দিয়ে বাচ্চা আনানোর চেষ্টা করতে পারি। কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যখনই আমরা কোনো কাপলকে এই টেস্টিকুলার বায়োপসি মানে টিজার জন্য কাউন্সিল করব, ওনাকে কিন্তু এটা বলে দেওয়া খুব দরকার, আগের থেকেই দম্পতির সম্মতি নিয়ে রাখাটা খুব দরকার, যে বায়োপসি করে আমরা স্পার্মস যে পাবোই এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। যদিও হরমোন রিপোর্ট আমাকে বলে থাকে যে না ওনার শরীরে স্পার্মস তৈরি হচ্ছে, কিন্তু এই স্পার্মস গুলো দীর্ঘদিন টেস্টিসে থেকে থেকে কিন্তু অনেক সময় কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়, ওগুলো ব্যবহার করা যায় না, কিংবা একদম মরা মরা স্পার্মস বেরোয় যেগুলোকে আমরা ইউজ করতে পারি না, কিংবা খুব কম স্পার্মস আমরা বায়োপসিতে খুঁজে পাই। এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে, যদি আমরা সাফিসিয়েন্ট স্পার্মস খুঁজে না পাই কিংবা স্পার্মস খুঁজে পাই বায়োপসিতে কিন্তু কোয়ালিটি খুবই খারাপ যেটা আমরা ইউজ করতে পারবো না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের টিজা করার পরেও ডোনার স্পার্ম দিয়েই কিন্তু ভ্রূণ তৈরি করতে হবে। যেহেতু ভদ্রমহিলা আর ওনার স্বামী দুজনেই অজ্ঞান থাকবেন, সেই জন্য এই ব্যাপারটা কিন্তু আগের থেকেই ওনাদেরকে কাউন্সিল করে দিতে হবে যে বায়োপসির পর যদি আমি কোনো স্পার্মস না পাই তাহলে কিন্তু আমি ডিমগুলো তো বার করে নিয়েছি, তাহলে আমি কিন্তু ডোনার স্যাম্পল দিয়ে এই ডিমগুলোকে ভ্রূণ তৈরি করে আপনাদের প্রেগন্যান্সি আনানোর চেষ্টা করব। সো এই ব্যাপারটা দম্পতিকে আগের থেকেই বোঝানো দরকার এবং ওনাদের সম্মতিটা, কনসেন্টটা আগের থেকেই নিয়ে রাখা খুব খুব দরকার। নেক্সট স্লাইড প্লিজ। আমাদের লাস্ট কেসে আসি। এরকম কেস আমাদের কাছে খুব যে কমনলি আসে তা না, কিন্তু মোটামুটি বেশ কিছু কেস আমরা এরকম পাই। একজন দম্পতি আমাদের কাছে আসছেন যাদের বিয়ের 20 বছর হয়ে গেছে, স্বামীর বয়স 49, স্ত্রীর বয়স 42। ওনারা সেকেন্ডারি ইনফার্টিলিটি নিয়ে এসেছেন। সেকেন্ডারি ইনফার্টিলিটি মানে কি, ওনাদের আগে একটা মেয়ে ছিল, যেই মেয়েটা একটা অ্যাক্সিডেন্টে দুর্ভাগ্যবশ 2 বছর আগে মারা গিয়েছে। তো এখন ওনারা এখন যেহেতু ওনার মেয়েটা 2 বছর আগে দুর্ভাগ্যবশ মারা গিয়েছেন, এখন ওনারা চাইছেন যে ওনাদের একটা বাচ্চা হোক, কারণ ওনাদের একটাই মেয়ে ছিল। কিন্তু এখন স্বামীর বয়স হয়ে গেছে 49, ওয়াইফের বয়স হয়ে গেছে 42। স্বামীর কিন্তু ডায়াবেটিস রয়েছে এবং হাইপারটেনশন মানে ব্লাড প্রেশারের এবং সুগার বহু বছর থেকে রয়েছে, উনি ওষুধপত্র খান এবং উনি ক্রনিক স্মোকার মানে ওনার স্মোকিং এর অ্যাডিকশন রয়েছে। আর স্ত্রী যেই রয়েছে, স্ত্রীরও হাইপারটেনশন রয়েছে, মানে স্ত্রীরও প্রেশার বেশি রয়েছে, ওনাকেও ওষুধ খেতে হয় এবং ওনার 2 বছর আগে মাসিক বন্ধ হয়ে গেছে, মানে ওনার মেনোপজটা কিন্তু 2 বছর আগেই এসে গেছে। এখন স্বাভাবিক কারণে ওনারা কিন্তু খুব অ্যাংশিয়াস কনসিভ করার জন্য এবং ওনারা আমাদের সেন্টারে এসেছে। এখন আমরা কিভাবে এগোবো দেখে নিচ্ছি। নেক্সট স্লাইড প্লিজ। এখন ওনাদেরকে কিন্তু আমি 3টে অপশন দেবো, ঠিক আছে? ফার্স্ট, সর্বপ্রথম আমরা দেখলাম যে মহিলার কিন্তু 2 বছর আগেই মাসিক বন্ধ হয়ে গেছে। এখন যেটা আমি আপনাদেরকে আগের একটা কেসের ডিসকাশনের সময় বললাম
যে মহিলার প্রতি মাসে মাসে ডিমের সংখ্যা কমতে থাকবে, কমতে কমতে একটা এমন সময় আসবে যখন ডিম পুরোপুরি শরীরে ফুরিয়ে যাবে। এই ডিমটা ফুরিয়ে গেলে কিন্তু মহিলার মাসিক বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে, তার মানে ওনার ডিম কিন্তু শরীরে ফুরিয়ে গেছে। তো ওনার নিজের ডিম দিয়ে বাচ্চা আনানোর চেষ্টা করা কিন্তু বৃথা, ওটা কোনো মতেই পসিবল হবে না। সো ওনাদেরকে আমি সর্বপ্রথম যেটা অপশন দেবো ওটা হচ্ছে এগ ডোনেশন আইভিএফ। সো এগ ডোনেশন আইভিএফ যেটা আমি আপনাদেরকে আগেও বললাম, ওনার মতন দেখতে একটা মহিলাকে আমরা খুঁজে নেব, ওই মহিলার ডিমগুলোকে পাকিয়ে স্বামীর শুক্রাণুর সাথে মিলিয়ে ভ্রূণ তৈরি করে আমরা এই মহিলার জরায়ুতে পুশ করে দেব। এটাকে বলা হয় এগ ডোনেশন আইভিএফ। অফকোর্স যেহেতু আমরা দেখলাম যে স্বামীরও কিন্তু ডায়াবেটিস রয়েছে, উনি স্মোকিং করেন, ওনার ব্লাড প্রেশার রয়েছে, তো ওনারও কিন্তু শুক্রাণুর কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না। তারপর বয়স তো রয়েছেই, বয়সের সাথে এইসব কারণের জন্য কিন্তু ওনার শুক্রাণুর কোয়ালিটি বেশ ভালো হবে না। সো আমাদেরকে অ্যাডভান্সড স্পার্ম সিলেকশন টেকনিক্স, মানে অ্যাডভান্স কিছু টেকনিক দিয়ে ভালো স্পার্ম খুঁজে নিতে হবে, তারপরেই এই ডোনার ডিমের সাথে মিলিয়ে ভ্রূণ তৈরি করে এই মহিলার জরায়ুতে পুশ করে ওনাদের প্রেগনেন্সি আনানোর চেষ্টা করতে হবে। এটা হচ্ছে এগ ডোনেশন আইভিএফ। সেকেন্ড অপশন যেটা আমাদের কাছে রয়েছে, যার জন্য আমি কেসটাকে রেখেছি আপনাদের সাথে, এটাকে বলা হয় এমব্রিও ডোনেশন অথবা ভ্রূণদান। এমব্রিও ডোনেশনে কি করা হয়, যে জেনেটিক্যালি কিন্তু বাচ্চাটা ভদ্র মহিলারও হবে না, ভদ্র লোকেরও হবে না, আমরা একটা অন্য ডোনারকে খুঁজে নেব, একটা মহিলাকে খুঁজে নেব, ওর ডিম পাকিয়ে ওর ডিমগুলোকে আমরা ধার নেব। সিমিলারলি আমরা একজন স্পার্ম ডোনারকেও খুঁজে নেব যে তার শুক্রাণু ডোনেট করবে। এই ডোনার স্পার্ম এবং ডোনার ডিম দিয়ে মিলিয়ে তৈরি করব আমরা ভ্রূণ, আর এই তৈরি করা ভ্রূণটা আমরা সরাসরি এই ভদ্র মহিলার জরায়ুতে কিন্তু পুশ করে দেব। এটাকে বলা হয় এমব্রিও ডোনেশন। আর থার্ড অপশন যেটা আমরা ওনাদেরকে দেব ওটা হচ্ছে অফকোর্স অ্যাডপশন। যে একটা কথা সবসময় আমরাও, মানে আপনারাও মাথায় রাখবেন, আমরাও মাথায় রাখি, যে যখনই আমাদের কাছে কোনো কাপল, স্পেশালি এই প্রোফাইলের কাপল যখন আসে, ওনাদেরকে আমরা কিন্তু ইনফাডপশনের অপশনটাও কিন্তু সবসময় দিয়ে দিই। ওনাদেরকে বলে দিই যে এগ ডোনেশন আইভিএফ করতে পারি, এমব্রিও ডোনেশন আইভিএফ করতে পারি, তার সাথে কিন্তু ওনাদেরকে একটা দত্তক নেওয়ার অপশনটাকেও আমরা সবসময় দিয়ে রাখি। নেক্সট স্লাইড প্লিজ। এখন আপনারা বলবেন যে তিনটে যে অপশন ওনাকে আমি দিলাম, তো কোন ভিত্তিতে, কোন বেসিসে ওনারা কোন অপশনটাকে চুজ করবেন। তো জাস্ট আমরা একটু ডিফারেন্স গুলো দেখে নিই। সর্বপ্রথম, দত্তক নেওয়া আর ইএমডির মধ্যে কি ডিফারেন্স। কাপালে আমাকে জিজ্ঞেস করলো যে আপনি যে বলছেন যে একটা অন্য মহিলার ডিম, অন্য মহিলার ভ্রূণ নিয়ে আপনি মানে ডিম আর স্পার্ম নিয়ে আপনি ভ্রূণ তৈরি করে আমার জরায়ুতে পুশ করবেন, তাহলে তো জেনেটিক্যালি আমার বাচ্চা এটা হলোই না, তাহলে তো আমি বাচ্চা দত্তক নিতে পারি। তাহলে দত্তক নেওয়ার মধ্যে আর এমব্রিও ভ্রূণ দানের মধ্যে কি ডিফারেন্স রইল? মেজর ডিফারেন্স রয়েছে। ভ্রূণ দান যখন আমি করব, আমি ভ্রূণটা কিন্তু মহিলার জরায়ুতেই পুশ করব। প্রেগনেন্ট হয়ে গেলে কিন্তু মহিলাই প্রেগনেন্ট হবে, সবাই কিন্তু দেখবে যে মহিলাই প্রেগনেন্ট হচ্ছে, প্রসব কিন্তু উনিই করবেন, বাচ্চাটা কিন্তু উনিই জন্মাবেন, প্লাস বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট ফিডিং, দুধ খাওয়ানোটাও কিন্তু সবকিছু উনি করবেন। সো এই সব ক্ষেত্রে অটোমেটিক্যালি জেনেটিক্যালি একটা রিলেশন না থাকলেও কিন্তু ইমোশনাল লেভেলে এই ভ্রূণ দান হওয়া সত্ত্বেও কিন্তু ইমোশনাল কানেক্টটা অনেকটা বেটার থাকবে এই বাচ্চার সাথে, কারণ উনি বাচ্চাটা 9 মাস নিজের জরায়ুতে রাখবেন, উনি প্রসব আর ইএমডি মানে ভ্রূণ দানের মধ্যে ডিফারেন্স। এবার সেকেন্ডলি এগ ডোনেশন আইভিএফ আর ভ্রূণ দানের মধ্যে, মানে ডিম দানের মধ্যে আর ভ্রূণ দানের মধ্যে কি ডিফারেন্স রইলো। যেসব কাপলরা আমাদের কাছে আসে, যাদের ধরুন পয়সা নিয়ে একটু প্রবলেম আছে, বেশ অ্যাফোর্ডিং না, ওদের ক্ষেত্রে কিন্তু এই ভ্রূণ দানটা অনেকটা বেটার, কারণ ভ্রূণ দানে কিন্তু কস্ট অফ ট্রিটমেন্ট মানে খরচাটা এগ ডোনেশন আইভিএফ এর থেকে কম। ভ্রূণ দানে কিন্তু সাকসেসের চান্সটা বেটার, কারণ আমরা একটা কম বয়সী মহিলা, একটা কম বয়সী ভদ্রলোকের ডিম আর স্পার্ম নেব, এমন একটা লোকের স্পার্ম নেব যার কোনো প্রবলেম নেই। যেরকম এই ক্ষেত্রে আমরা দেখলাম স্বামীর ডায়াবেটিস আছে, সুগার রয়েছে, উনি স্মোক করেন, অটোমেটিক্যালি কিন্তু ওনার স্পার্মের কোয়ালিটি খারাপ আসছে, অটোমেটিক্যালি ভ্রূণের কোয়ালিটিও একটু কম্প্রোমাইজ হয়ে যায়। তো এমব্রিও ডোনেশনে যেহেতু আমরা একটা হেলদি ডোনারের কোয়ালিটিও ভালো, এর ফলে কি হয় যে সাকসেসের সাফল্যের হারটা কিন্তু, যেটা এগ ডোনেশনে মোটামুটি 60 থেকে 65% মোটামুটি হয়ে যায়,
ভ্রূণদানে কিন্তু এই সাফল্যের হারটা 80% গিয়ে পৌঁছায়। মানে 10 জন মহিলা ভ্রূণদান করলে কিন্তু মোটামুটি 8 জনই কনসিভ করে যাবেন। এন্ড থার্ডলি এটা পেশেন্টের জন্য অনেকটা কনভিনিয়েন্ট, মানে পেশেন্টের কোনো ইনজেকশন লাগছে না, খালি ওষুধপত্র নিয়েই ওনাকে আমরা ওনার জরায়ুর লাইনিংটা রেডি হয়ে যাচ্ছে। সো পেশেন্টের জন্য অনেকটা কনভিনিয়েন্ট। নেক্সট স্লাইড প্লিজ। সো আজকে আমরা দেখলাম আমরা বেশ মানে দৈনন্দিন ইনফার্টিলিটি প্র্যাকটিসে আমরা যেই সব কেসেস কমনলি দেখি সেই সব সিনারিও গুলো আমি আপনাদের সাথে ডিসকাস করলাম। আশা করছি আপনাদের এটাতে কিছু আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের এগুলো শুনে বেশ একটু লাভ হবে। সবাই সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। চলে যাব একটু আমাদের প্রশ্নোত্তরের দিকে। আমাদের প্রথম প্রশ্ন করেছেন আজকে মিস কৃষ্ণা জানা। উনি লিখেছেন যে ওনার বয়স 25, পিসিওডি আছে, 3 বছর মেডিসিন খেয়েছে কিন্তু প্রেগন্যান্সি আসেনি, পিরিয়ড ইরেগুলার এবং এমএইচ 8.06। তারপর ফার্টিলিটি সেন্টারে ট্রিটমেন্ট করাতে গিয়ে পিরিয়ডের সেকেন্ড দিন থেকে ইনজেকশন স্টার্ট হয়, প্রবলি আইভিএফ, এবং 20 দিনের দিন ট্রিগার দিয়ে হাজবেন্ডের সাথে রিলেশন বলেছিলেন। আচ্ছা, ফার্স্ট সাইকেলে প্রেগন্যান্সি এসেছিল কিন্তু 9 উইক আল্ট্রাসাউন্ডে বেবির হার্টবিট ছিল না, তাই অ্যাবর্শন করিয়ে নিতে হয়েছে। প্লিজ বলুন নেক্সট টাইম প্রেগন্যান্সি আসতে কোনো কমপ্লিকেশন হবে কিনা বা হলে মিসক্যারেজের চান্স কতটা? আচ্ছা, ওনার যে প্রোফাইলটা তুমি বললে যে ওনার এএমএইচটা 8 এবং উনি ওষুধপত্র খেয়ে ট্রাই করেছেন, ইনজেকশন লেগেছে, আমার শুনে মনে হচ্ছে ওনার পলিসিস্টিক ওভারিজ রয়েছে। হ্যাঁ, পলিসিস্টিক ওভারিজে কি হয় যে মহিলার শরীরে ডিমের সংখ্যা ভালো থাকে কিন্তু একটা ডিম যে প্রতি মাসে বাড়বে, নিজের থেকে পেকে নিজের থেকে রিলিজ হবে, এই জিনিসটা পলিসিস্টিক ওভারিজে হয় না। তো এক্ষেত্রে ওনাকে ইনজেকশন দিয়ে ট্রাই করে ডিমটা পাকিয়ে চেষ্টা করতে হবে। উনি যদি 3 বছর থেকে প্রেগন্যান্সির জন্য ট্রাই করে থাকেন, দেখো পলিসিস্টিক ওভারিজে কিন্তু আইইউআই এর বিশেষ রোল নেই, মানে ওনার মানে ট্রিটমেন্ট এটাই যে প্রতি মাসেই কিন্তু ওনাকে ইনজেকশন নিতে হবে, ইনজেকশন নিয়ে ডিমটাকে পাকিয়ে তারপর স্বামীর সাথে মেলামেশা করে ট্রাই করতে হবে। কিন্তু যদি উনি অলরেডি 3 বছর ট্রাই করে থাকেন তাহলে এই ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিজের ক্ষেত্রে কিন্তু টেস্ট টিউব বেবিতে ভালো রেজাল্ট আসে। আইভিএফ করলে কিন্তু পেশেন্টের রেজাল্টটা বেশ ভালো হয়, কারণ ডিমের সংখ্যা তো ওনার কম নেই, ডিমের সংখ্যা ওনার ভালোই রয়েছে। তো টেস্ট টিউব বেবি করলেও আমাদের বেশ অনেক কয়েকটা এমব্রিওস আমি তৈরি করতে পারবো, এই এমব্রিওস গুলোকে 5 দিন অবধি গ্রো করতে পারবো, আর একটা ভালো কোয়ালিটির এমব্রিও ওনার জরায়ুতে পুশ করে দিয়ে কিন্তু ওনার প্রেগন্যান্সির চান্সটা অনেক ভালো আছে। আর যেটা উনি সেকেন্ড জিজ্ঞেস করলেন যে একবার ওনার অ্যাবর্শন হয়েছে, দেখুন একবার অ্যাবর্শন 100% মহিলাদের মধ্যে কিন্তু अराउंड 70% মহিলাদেরই কিন্তু প্রথম প্রেগন্যান্সিটা অ্যাবর্শন হয়ে যায়। যেহেতু উনি চিকিৎসা করছিলেন বলে উনি জানতে পারলেন যে ওনার হয়েছে। অনেকে এরকম থাকে যে প্রথম প্রেগন্যান্সিটা এমনি অ্যাবর্শন হয়ে যায়। তো প্রথম প্রেগন্যান্সিতে অ্যাবর্শন হওয়ার জন্য ওনার বিশেষ ঘাবড়ানোর দরকার নেই, যে পরেও এটা রিপিট হবে বলে এই চান্সটা খুবই কম। 2-3 বার অ্যাবর্শন হয়ে থাকে ইটস রিস্কি, আমাদেরকে ডিটেইলসে আরো টেস্ট করতে হয়। যদি ওনার একবারই অ্যাবর্শন হয়ে থাকে তাহলে ওনার বিশেষ ঘাবড়ানোর দরকার নেই, উনি ট্রিটমেন্টটা আগে মানে এর পরেও উনি ঠিক যেরকম ট্রিটমেন্ট নিচ্ছিলেন ওরকম চালিয়ে যেতে পারেন, যে ইনজেকশন নিয়ে ডিম পাকিয়ে মেলামেশা আরো 2-3 সাইকেল করে যদি ওটাতেও প্রেগন্যান্সি না আসে তাহলে ওনাকে কিন্তু টেস্ট টিউব বেবির দিকে যাওয়া উচিত, ওটাতে ওনার সাফল্যের হারটা সবথেকে বেশি থাকে। চলে যাচ্ছি ম্যাম আমাদের সেকেন্ড প্রশ্নের দিকে। মিস্টার বাপ্পা জানতে চাইছেন কুচবিহার থেকে যে ওনার বয়স 36 এবং ওনার ওয়াইফের বয়স 27। গত 1.5 বছর ধরে ওনারা 3 জন ডক্টরকে দেখিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট পাননি। টিউব ওপেন আছে, ওনার সেমেন রিপোর্ট ওকে আছে কিন্তু এএমএইচ 1.2। তো অন্যান্য রিপোর্ট ভালো থাকলে উনি জানতে চাইছেন যে কেন কনসিভ করতে পারছেন না। এএমএইচ রিপোর্টটা প্লিজ রিপিট করো। 1.2। 1.3? হ্যাঁ 1.2। আচ্ছা 1.2। আচ্ছা, ওনাকে আমি বলতে চাইবো যে ওনার ওয়াইফের বয়স কম কিন্তু বয়সের তুলনায় কিন্তু এএমএইচ রিপোর্টটা কম আছে। সো 1.2 ইজ নট নরমাল। ওনার ওয়াইফের বয়স কত বললে? 28? 27। হ্যাঁ 27। সো 27 এর জন্য কিন্তু ওনার ওয়াইফের ডিমের সংখ্যাটা কম রয়েছে, ঠিক আছে? সো আর উনি যখন 1.5 বছর ট্রাই করেছেন, এখন এএমএইচ রিপোর্টটা কতদিন আগের এটাও একটু দেখে নিতে হবে। যদি ওনার এএমএইচ রিপোর্টটা 1 বছর আগেকার হয়ে থাকে 1.2, তাহলে কিন্তু ওটা 1 বছরে আরো কমে এসেছে। আর যদি রিসেন্ট হয়ে থাকে 1.3, তাও 1.2 ইজ লেস ফর হিজ ওয়াইফস এজ। ওনাকে শীঘ্রই একজন ফার্টিলিটি ডাক্তারকে দেখাতে হবে। মাসিকের 2য় কিংবা 3য় দিনে ওনার ওয়াইফের একটা ট্রান্সভাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি মানে ইন্টারনাল একটা সোনোগ্রাফি করে
আমরা নিজের চোখে একবার দেখতে চাইবো যে ওনার ওয়াইফের মানে ডিম্বাশয় গুলিতে কতগুলি ডিম আমি দেখতে পাচ্ছি, মানে অ্যান্ট্রাল ফলিকল কাউন্টটা কত রয়েছে। এমএইচ তো ওনার কমই রয়েছে, কিন্তু এমএইচ এর সাথে আমাকে এএফসিটা মানে ডিমের সংখ্যা এক্স্যাক্টলি নিজের চোখে আমি কতটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাকে মাসিকের দ্বিতীয় কিংবা তৃতীয় দিনে ওনার ওয়াইফকে ডেকে সোনোগ্রাফিটা, ইন্টারনাল সোনোগ্রাফিটা করে দেখে নিতে হবে। আর ওনাকে ইমিডিয়েটলি অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট করতে হবে। মানে অ্যাগ্রেসিভলি ট্রিটমেন্ট মানে আমি এটা বলতে চাইছি না যে কালকে এসে আইভিএফ করাবে, কিন্তু ওনাকে কিছু না কিছু অ্যাক্টিভলি ট্রিটমেন্ট করাতে হবে। নিজের থেকে ট্রাই করে ওষুধ খেয়ে মেলামেশা করে ট্রাই করার সময় আর এখন হাতে নেই। যেহেতু এমএইচটা কমে এসেছে, এটা কিন্তু প্রতি মাসে মাসে আরো কমতেই থাকবে। তো ওনাকে শীঘ্রই একজন ফার্টিলিটি ডাক্তারকে কনসাল্ট করতে হবে, ডিমের সংখ্যাটা একবার দেখে নিয়ে তারপর 2টো সাইকেল কিংবা 3টে সাইকেল আইইউআই করে ওনাকে টেস্ট টিউব বেবি আইভিএফ এর দিকে যেতে হবে, কারণ ডিমের সংখ্যাটা ওনার ওয়াইফের বয়সের তুলনায় কিন্তু কমই রয়েছে। আচ্ছা ম্যাম, চলে যাচ্ছে আমাদের থার্ড প্রশ্নের দিকে। মিস্টার ফারাজ জানতে চাইছেন যে ওনার ওয়াইফের পিসিওএস আছে এবং ওনার সেমেন রিপোর্ট বলছে ওনার টেট্রাজুসপারমিয়া রয়েছে, তো আইভিএফ কি একমাত্র সলিউশন এই প্রবলেমের জন্য? এখন টেরাটোজুসপারমিয়া একটু মানে ইনকমপ্লিট ইনফরমেশন বলবো আমি, যে পিসিওএস রয়েছে ঠিক আছে, পিসিওএস ইজ ওকে। ওনার ওয়াইফের টিউবের কিছু রিপোর্ট আছে কিনা, টিউব খোলা আছে কিনা আমাকে আগে দেখতে হবে, ঠিক আছে। টিউব বন্ধ থাকলে তো আমাকে যেরকম বললাম ল্যাপ্রোস্কোপি অথবা আইভিএফ এর দিকে যেতে হবে। আর যদি ওনার ওয়াইফের খালি পিসিওএস প্রবলেম থাকে কিন্তু টিউব খোলা আছে বাকি নর্মাল রয়েছে, আর ওনার টেরাটোজুসপারমিয়া রয়েছে, মানে ওনার ডিমের ওনার শুক্রাণুর কিন্তু কোয়ালিটি খারাপ রয়েছে, ঠিক আছে। শুক্রাণুর কোয়ালিটি খারাপ থাকলে কি হয় যে যদি মানে অনেক সময় কি হয় যে পুরুষদের শুক্রাণুর সংখ্যা ঠিক থাকে, মানে কোয়ান্টিটি ইজ ওকে, কিন্তু কোয়ালিটি খারাপ থাকে, এক্ষেত্রে ওনারা কিন্তু নর্মালি ট্রাই করে ওনাদের বাচ্চা এসে যেতে পারে, কিন্তু আসার পরে মিসক্যারেজের রেটটা অনেক বেশি থাকে যেহেতু স্পার্মের কোয়ালিটিটা খারাপ। তো ওনাকে ফার্টিলিটি সেন্টারে গিয়ে ডাক্তার দেখিয়ে একটা ডিটেলে শুক্রাণুর অ্যানালিসিস করে নিতে হবে। যদি অন্য কোনো ফ্যাক্টর থাকে, মানে স্মোকিং, উনি কি স্মোক করেন, উনি কি তামাক চিবান, আমাদের এরিয়াতে টোব্যাকো চিউইং ইজ ভেরি কমন, ওনার ডায়াবেটিস আছে নাকি, তারপরে ওনার ব্লাড প্রেশার আছে নাকি, ওনার অন্য কোনো ড্রাগস, উনি অন্য কোনো ওষুধ খান নাকি, ভ্যারিকোসিল আছে নাকি, মানে ইন শর্ট ওনার ডিটেলসে একটা ইভ্যালুয়েশন করা দরকার। ইভ্যালুয়েশন করে দরকার ওনার দেখা দরকার টেরাটোজুসপারমিয়ার কারণটা কি। যদি কারণটা ট্রিটেবল তাহলে আমি টেরাটোজুসপারমিয়াটাকে আগে ঠিক করব, ওনাকে ওষুধপত্র দেব, 3 মাস বাদে আবার ডাকবো, ওনার সিমেন্টটাকে রিপিট করব। আর যদি এরকম থাকে যে উনি অলরেডি ওষুধপত্র খেয়েছেন কিন্তু তাও ওনার সিমেন্ট রিপোর্টটা খারাপই আছে, তাহলে আমাকে কিন্তু আইভিএফ করতে হবে। মানে আইভিএফ করে অ্যাডভান্সড টেকনিক্স গুলো ইউজ করতে হবে, অ্যাডভান্স টেকনিক্স গুলো ইউজ করে ভালো কোয়ালিটির স্পার্মটা আমাকে সিলেক্ট করে নিয়ে আইভিএফ করেই কিন্তু ওনাদের বাচ্চা আসার চান্সটা ভালো থাকবে। তাছাড়া বাচ্চা আসার চান্সটা ভালো হবে না, মানে বাচ্চা হয়তো এসে যাবে কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্সটা অনেক বেশি থাকবে যদি আমি এই মেল ফ্যাক্টরটাকে ঠিক না করেই এগিয়ে যাই। সো ওনাকে ডাক্তার দেখিয়ে পুরোপুরি কমপ্লিটলি ইভ্যালুয়েশন করিয়ে তারপরেই আবার ওষুধপত্র খেয়ে 3 মাস বাদে টেস্টটাকে রিপিট করে তারপরেই উই ক্যান টেক আ কল যে ওনার কি ট্রিটমেন্ট লাগবে। কিন্তু there is a good chance that ওনার হয়তো আইভিএফ লাগবে with advanced sperm selection techniques. থ্যাংক ইউ ম্যাম, দ্যাটস অল ফর টুডে আই গেস। আমাদের আর কোনো প্রশ্ন এখন অবধি আমাদের কাছে এসে পৌঁছায়নি, তো থ্যাংক ইউ সো মাচ আপনার কেস স্টাডি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমাদের দর্শকরাও যারা রয়েছেন তারা অনেকটা উপকৃত হয়েছেন। চলে যাচ্ছি তাহলে আমাদের আগামীকাল আমরা আবার ফিরে আসছি আমাদের নেক্সট ওয়েবিনার নিয়ে, সেটা হিন্দিতে হবে আগামী 3 দিন। তো আশা করি বাংলার মধ্যেই আমরা আবার সাফল্য পাবো আমাদের হিন্দি ওয়েবিনার গুলোতে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সেফ থাকবেন, আর ঘরে থাকবেন যদি বাইরে যাওয়ার দরকার না থাকে। থ্যাংক ইউ।